ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসে অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমরা কিছুটা পড়েছি, অর্থাৎ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই চ্যাপ্টারে 9 পেজ অবধি আমাদের পড়া হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যদি তোমাদের সেই ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ওই ভিডিও দেখার জন্য তোমরা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, যদি আগের ভিডিওটা না দেখে থাকো। আজ আমরা শুরু করব 10 নাম্বার পেজ থেকে। চলে এলাম 10 নাম্বার পেজে। 10 নাম্বার পেজটা রয়েছে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি। এই নিয়ে আজকে আমরা প্রথমে যে অংশটা পড়ব সেটার বিষয়বস্তু, অর্থাৎ একটা জীব কিভাবে আর একটা জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে। মানে একটা জীব, মানুষ তো নিজেরা নিজেদের ওপর সমস্ত কাজ তো নিজেরা করতে পারে না, কারোর না কারোর ওপর নির্ভর করতেই হয়। ঠিক আছে, সেটা আমরা আগের অংশটাতে পড়েছি। আজকে এখানে পড়বো যে একটা জীব কিভাবে সম্পূর্ণভাবে আর একটা জীবের ওপরই নির্ভর করে বেঁচে থাকে। শুধুমাত্র সেই যে নির্ভর করছে তা না, অন্য জীবটাও কিন্তু তার ওপর নির্ভর করছে, অর্থাৎ একটা দুজন জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকছে। এই ঘটনাটাকে আমরা বলছি মিথজীবিতা। সেই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত পড়ব। এখানে প্রথমে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো, এখানে কিন্তু দুটো করে প্রাণীর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এরা দুজনেই একে অপরের ওপর নির্ভরশীল। ঠিক আছে, তো এইখানে প্রথমে আমরা যেটা রয়েছে সেটা তোমরা রিডিং পড়ে নেবে, সেটার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এইখানটা থেকে যে যে জায়গাগুলো আমি দাগ দিয়েছি সেই জায়গাগুলো সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। জায়গাটা পড়বো যে ধান খেতে এজোলার চাষ কেন চাচা। অর্থাৎ একটা প্রশ্ন এখানে হতে পারে যে ধান খেতে এজোলার কেন চাষ করা হয়। তার কি উত্তর দিয়েছে, ধান খেতে এজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। সারের দাম অনেক, সারের বদলে যদি আমরা এজোলা পানা দিয়ে সারের কাজটা করে ফেলি, সেটার তাহলে আর সারের প্রয়োজন হচ্ছে না। তাই এজোলা পানা চাষ করা হয় ধান খেতে। আর কি লাগবে, এজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন, কেন লাগে না, সেটার উত্তর কি হলো, আসলে এজোলা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে এজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর এজোলা তার পাতার ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, তাই দুজনেরই উপকার হয়। ঠিক আছে, তাহলে এইখানে যে প্রশ্নটা হলো যে এজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন, সেটার উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম। যতটা লাল রঙের দাগ দিয়েছি সেটারই উত্তর। শুধু শেষের এইটুকু দরকার না লিখলেও হবে যে এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেরই উপকার পায়, এটার আমার দরকার নেই। এরপর এখানে রয়েছে মিথজীবিতা কাকে বলে। যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা। ঠিক আছে, নেক্সট কিছু মিথজীবী সম্পর্কের উদাহরণ রয়েছে। এই সবগুলো আমরা কিন্তু ভালো করে পড়বো। গোবক,
গরু, সাগর কুসুম, ক্লাউন মাছ, পিঁপড়ে, জাব পোকা, গন্ডার, গোবক বা শালিক, আর সাগর কুসুম, সন্ন্যাসী কাকড়া। এই এই যে পাঁচটা নাম রয়েছে, এইগুলো দেখো, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকেই এখানে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে ছবিটার সম্পর্কে, এবং তাদের মধ্যেকার কি সম্পর্ক রয়েছে সেটাও কিন্তু আমরা এইটা থেকে জানতে পারবো, এবং এই জায়গাটা আমরা কিন্তু খুব ভালো করে পড়বো। এই যে গোবক আর গরু, এদের মধ্যে কি সম্পর্ক, কিভাবে একে অপরের ওপর এরা নির্ভরশীল, সাগর কুসুম আর ক্লাউন মাছ এরাও কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল, এটাও আমরা পড়বো। পিঁপড়ে ও জাব পোকা এরাও কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল, এটাও আমরা পড়বো। এই যে হানি ডিউ জিনিসটা কি, হ্যাঁ এটা একটা বর্জ্য পদার্থ, এইটাও আমরা কিন্তু মনে রাখবো, এখান থেকে আমাদের কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। যে এই যে জাব পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানি ডিউ। অর্থাৎ হানি ডিউ হলো একটা জাব পোকার বর্জ্য, ঠিক আছে। পিঁপড়েদের খুবই উপদেয় খাবার হচ্ছে এই হানি ডিউ। তাহলে জাব পোকারা যে বর্জ্যটা ত্যাগ করছে সেটাই কারা খাচ্ছে, পিঁপড়েরা খাচ্ছে। এইভাবে এরা একে অপরের ওপর নির্ভরশীল। এইখানে সম্পর্কটা তোমরা পড়বো আলাদাভাবে, এই হানি ডিউটাও কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে, ঠিক আছে। আর এই যে গন্ডার আর গোবক বা শালিক, এরা কি করছে, গন্ডারের গায়ে যদি এঁটুলি যেগুলো বসে থাকে, গন্ডার তো অনেক নোংরা জায়গায় থাকে, তো সেইখানে তার গায়ে এঁটুলি হতে পারে, সেই এঁটুলিটা এই গোবক বা শালিকরা কিন্তু খেয়ে নেয়। এইভাবে তারা একে অপরের ওপর নির্ভরশীল। আর লাস্ট সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়া, এরাও কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল এখানে লেখা রয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে। নেক্সট আমরা এখানের মধ্যে পড়বো যে বন বিড়ালকে খট্টাস বলা হয়, বন বিড়ালের আর এক নাম হলো খট্টাস। আর পড়বো যে মাংসাশী প্রাণী কাকে বলে আর তৃণভোজী প্রাণী কাকে বলে। মাংসাশী প্রাণী কাকে বলে, অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায়, অর্থাৎ যারা মাংস খায়, অন্য প্রাণীকে মেরে তার মাংস খায়, তাদেরকে আমরা বলছি মাংসাশী প্রাণী। আর কিছু প্রাণী আছে যারা লতা পাতা ঘাস ফলমূল খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলছি তৃণভোজী প্রাণী, ঠিক আছে। আর এই লাইনটা একটু মনে রাখবো, যারা অন্য জীবদের বা জীবদেহের কোনো অংশ খায় তারাই খাদক, খাদকরা যাদের খায় তারাই হলো খাদ্য, ঠিক আছে। এবার যে ছবিটা রয়েছে, তিনটে ছবি কাদের কাদের লিখে দিয়েছি, শিয়াল, বনবিড়াল, হরিণ। নেক্সট এখানে একটা ছক রয়েছে, এই ছকটা আমি লিখিনি, লিখলে খুব হিজিবিজি হয়ে যাবে, সেই জন্য আমি এটা লিখিনি। আমি এটা তোমাদের একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি এটার উত্তরটা। ছকটার উত্তর যদি তোমরা চাও তাহলে এই পোর্শনটার ভিডিওটা পজ করবে, এখানে পজ করে এই জায়গাটা থেকে পুরোটা পড়ে নেবে, ঠিক আছে। সমস্ত উত্তর এখানে লেখা রয়েছে, ডিটেলস রয়েছে। এই অংশটা আমি একটুখানি ক্যামেরাটা ধরে রাখছি, এখানটা একটুখানি পজ করবে, পজ করে ভালো করে এইখানটা দেখে নেবে, দেখে উত্তরটা তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। পরজীবিতা, পরজীবিতা মানে অন্য জীবের দেহে বাসা বাঁধা বা বেঁচে থাকা, ঠিক আছে। এখানে আমরা পড়বো যে উকুন আসলে এক ধরনের পোকা, এটা আমাদের কম বেশি সবার মাথাতেই হয়ে থাকে। উকুন এ হলো একটা পরজীবী জীব, ঠিক আছে। উকুন আসলে এক ধরনের পোকা, এরা আমাদের মাথায় বাসা বাঁধে, আর এদের খাবার হচ্ছে আমাদের রক্ত, অর্থাৎ এরা মাথা থেকে রক্ত চুষে খায়। পরজীবী কাকে বলে, উকুন আসলে আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই এদের বলে পরজীবী। আর কোনখানটা ভালো করে পড়বো, মানে মুখস্থ করতে হবে যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি কিন্তু দাগ দিয়েছি, এবং সেইগুলোই আমি কিন্তু তোমাদের হাইলাইট করব। বাকি যদি তোমাদের কিছু দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরজীবীরা মানুষ ছাড়া অন্য প্রাণীদের দেহ বাসা বাঁধে, গাছেদের দেহ পরজীবীরা বাসা বাঁধে। হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা কুল গাছ বা অন্য কোনো গাছেদের ওপর দেখা যায়। এরা যে গাছের ওপর হয় তার দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। এই লতার রং হলুদ সোনার মতো বলে একে স্বর্ণলতা বলে ডাকা হয়। এই ধরনের পরজীবী উদ্ভিদ আমরা কিন্তু অনেক দেখে থাকি, এই স্বর্ণলতা উদ্ভিদ আমরা কিন্তু অনেক গাছে দেখতে পাই, ঠিক আছে। তো
আমাদের মেন ফোকাস হচ্ছে বইটা পড়া, এবং বইয়ের মধ্যে কি আমরা সব লাইনগুলোই মুখস্থ করব সেটা তো আমাদের দরকার নেই। পুরো বইটা আমরা থরলি রিডিং পড়বো, আর যে যে জায়গাগুলোকে আমি আন্ডারলাইন করেছি সেই সেই জায়গাগুলো কিন্তু আমরা ভালো করে মুখস্থ করব। তাহলে আমাদের বেশি তো এখন সব শর্ট কোশ্চেন হয়, তো শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু আমরা এখান থেকেই করে নিতে পারবো। যে যে জায়গাগুলো আন্ডারলাইন করা রয়েছে সেই সেই সমস্ত জায়গাগুলো ভালো করে মুখস্থ করবে, আর পুরো বইটা অবশ্যই রিডিং পড়বে। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, শুধু যে যে পোর্শন গুলো আমি মার্ক করে দিয়েছি এই পোর্শন গুলো মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। আবার একটা ছক রয়েছে যেটাও আমি ফিল আপ করে দিয়েছি, যে পরজীবী কোথায় বাসা বাঁধে আর শরীরে কি কি লক্ষণ দেখা যায়। ঠিক আছে, এই অংশটাও তোমরা কিন্তু পজ করবে, ভিডিওটা পজ করে এখানটা পড়ে নেবে যে আমি এখানে কি লিখেছি। ঠিক আছে, অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে জানাবে। নেক্সট আবার এখানে পড়বো যে মৌলিরা মৌচাকে ধোয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। তাহলে মধু যারা জোগাড় করে তাদের কি বলা হয়? মৌলি। ঠিক আছে, নেক্সট আবার এখানে একটা ছক রয়েছে যে খাবারের নাম আর কোন প্রাণী থেকে পাওয়া যায়। আশা করি এটা তোমাদের বলে দেওয়ার দরকার নেই, এখানটা দেখবে। আর আমরা এখানটা পড়বো একটু ভালো করে, তুলো গাছ থেকে পাওয়া যায়, তুলো গাছ থেকে পাওয়া যায় তুলো, আর তুলো থেকে তৈরি হয় সুতো। ঠিক, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। ঠিক আছে, আর এইখানেও একটা ছক রয়েছে আমি ফিল আপ করে দিয়েছি, আর ভালো করে পড়তে হবে এই অংশটা, এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলেছে? লিভার অয়েল, এটা কি জিনিস? ওটা আসলে কড বা হাঙরের মতো কিছু সামুদ্রিক মাছের লিভার অর্থাৎ যকৃতের তেল। ঠিক হলো, মেটে হলো আসলে পাঠা বা মুরগির যকৃৎ। এই লাইনগুলো অবশ্যই আমরা কিন্তু মুখস্থ করব, বলেই দিয়েছি, বারবার করে বলছি। যকৃতের তেলে থাকে ভিটামিন। ভিটামিন কি? ভিটামিন কি এখানে ডেফিনেশন লেখা আছে, সংজ্ঞা লেখা রয়েছে। ভিটামিন হলো আমাদের খাবারের একটা অত্যন্ত দরকারি উপাদান। আমাদের দেহে ভিটামিনের অভাব হলে নানা রকম রোগ হয়। এইসব সামুদ্রিক মাছের যকৃতে থাকে ভিটামিন এ আর ভিটামিন ডি। তাহলে ভিটামিন কি উত্তর হয়ে গেল, তার সাথে হলো যে সামুদ্রিক মাছের যকৃতে কি কি ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে আর ভিটামিন ডি থাকে। এবার আমরা যেটা একটা প্রশ্ন আসবে যে ভিটামিন এ আর ডি এর কাজ কি? কি কাজ? আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটো ভিটামিন। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে। তাছাড়াও ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আবার একটা ছক রয়েছে যে ওষুধের নাম কোন প্রাণী থেকে পাওয়া যায় আর কি কাজে লাগে। এইটাও সেম, ভিডিওটা পজ করে তোমরা এখানটা দেখে নেবে। তাই আমাদের মেনলি রয়েছে যে প্রাণীরা কিভাবে আমাদের দূষণ কমাচ্ছে, অর্থাৎ কাক, শকুন এরা সব নোংরা আবর্জনা খেয়ে নেয় না, এরা সেসব নোংরা আবর্জনা খেয়ে কিভাবে আমাদের পরিবেশকে প্রদূষণের হাত থেকে কিভাবে রক্ষা করছে সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তার মধ্যে থেকে আমরা মুখস্থ করব কাককে ঝাড়ুদার পাখি বলে। ঠিক আছে, আর এই যে শুয়োরও কিন্তু নোংরা খেয়ে আমাদের কিন্তু উপকার করে। এরা নোংরা জায়গায় থাকে এবং সেখানেই খাবার খেয়ে সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে। ওরাও নোংরা খেয়ে আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখে। কাদের কথা বলছে? এই যে শুয়োরদের কথা বলছে। নেক্সট হচ্ছে আবার একটা ছক রয়েছে, এই ছকটারও উত্তর আমি তোমাদের দেখাচ্ছি। এই পাতাতেও যে ছকটা রয়েছে, প্রাণীর নাম কিভাবে পরিবহনের কাজে সাহায্য করে, কোথায় দেখেছো? এই পাতার ছকটাও আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর এইখানটাতে এই পাতাটা অর্থাৎ 17 পাতাটা তোমরা শুধু ভালো করে রিডিং পড়ে নেবে। এখানে সেরকম মুখস্থ করার মতো কিছু নেই, শুধু এখানটা ভালো করে রিডিং পড়বে। নেক্সট আমরা একেবারে পড়বো 18 পাতায় এসে। ঠিক আছে, তার আগে আমি ওই ছকগুলো একবার দেখিয়ে দিই। দেখো 16 পাতার ছকটা, প্রাণীর নাম এবং তারা কিভাবে পরিবেশকে পরিষ্কার রাখতে আমাদের সাহায্য করে সেটার উত্তর। কাক, শুয়োর, শকুন, কুকুর, শিয়াল, এদের সম্পর্কে লেখা রয়েছে যে এরা কিভাবে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করছে। ঠিক আছে, এই জায়গাটা তো তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে ভালো করে দেখে নেবে যে কি কি লেখা রয়েছে। নেক্সট রয়েছে 17 পাতার ছকটা,
ছকটাও রয়েছে, এই যে আমি দেখাচ্ছি এখানে স্ক্রিনে রয়েছে, এই জায়গাটাও তোমরা কিন্তু পজ করবে, পজ করে ভিডিওটা কিন্তু দেখে নেবে যে কি কি লেখা রয়েছে। প্রাণীর নাম, কিভাবে পরিবহনের কাজে সাহায্য করে, আর কোথায় দেখেছো, পরিবর্তে এখন কি ব্যবহার করা হয়, এটা এক্সট্রা দেওয়া রয়েছে, এটা আমাদের দরকার নেই, বইতে কোথায় দেখেছো অবধি রয়েছে। ঠিক আছে, এইখানটা তোমরা দেখে নেবে। আমরা চলে এলাম 18 পাতায়। 18 পাতায় আমাদেরকে এই জায়গাটা আমরা একটু পড়বো। চাষের কাজে লাঙল চষার হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো, ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল। এখন তো চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি, মানে আগেকার দিনে পশুদেরকে দিয়ে লাঙল করানো করা হতো, এখন সেই কাজটা কিন্তু মেশিন করে দিচ্ছে পশুদেরকে দিয়েও, অর্থাৎ গরু মোষ দিয়ে, আগে যে গরু বলবো না, বলদ বা মোষ এইসব দিয়ে যে কাজগুলো করানো হতো চাষের কাজ, সেই কাজগুলো এখন কিন্তু মেশিন বেরিয়ে গেছে বিভিন্ন রকমের, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মেশিন, তারাই কিন্তু এই কাজগুলো এখন করে দিচ্ছে। আবার একটা ছক রয়েছে, প্রাণীর নাম, কোথায় দেখেছো আর কিভাবে চাষের কাজে সাহায্য করে। গরু, কেঁচো, মোষ। গরু কি কাজে সাহায্য করে আশা করি আমাদেরকে বলতে হবে না। কেঁচো কিভাবে সাহায্য করে দেখো, কেঁচো আমরা দেখবে কেঁচো যখন যায় মাটির তলাতে, সেই জায়গাটা কিন্তু খুলে যায়, একটু একটু মাটিটা তো ফাঁকা হয়ে যায়। তাহলে আমাদের জমি যে কোনো জিনিস ফসল লাগানোর আগে জমিটার মাটিটা কিন্তু খোলার প্রয়োজন হয়, তার মধ্যে যাতে বাতাসটা প্রবেশ করতে পারে, সেই জন্য মাটি খোলার প্রয়োজন হয়। তাহলে সেই কাজে কেঁচো কিন্তু সাহায্য করছে, মাটিটা খুলে দিচ্ছে, সেখানে আলো হাওয়া বাতাস সব প্রবেশ করতে পারছে। কেঁচো এটা খেয়াল করবে, কেঁচো যখন যায় তখন কিন্তু সেই জায়গার মাটিটা খুলে খুলে যায়। ঠিক আছে, এই তাহলে এইভাবেও কেঁচোকে বলাও হয় চাষির বন্ধু, এই কারণে কেঁচোকে কিন্তু চাষির বন্ধু বলা হয়। আচ্ছা, এরপর এখানে আর কিছু পড়বো না, আমরা একেবারে চলে আসবো দই তৈরি করা। দই পাতার জন্য কি কি করা হয়। আচ্ছা, এইটা করার আগে আমরা এতক্ষণ ধরে এই চাষের কাজটার আগে আমরা যে পরজীবী, মিথজীবী এইসব নিয়ে পড়লাম, এখানে আমাদের কিন্তু পরজীবী কাকে বলে সঠিক একটা ডেফিনেশন এটা কিন্তু আমরা বইতে কোথাও পেলাম না, যে পরজীবী কাকে বলে। তো সেটার জন্য বা এই পরজীবিতা বিষয়টা কি, এই জিনিসগুলোর একটা সঠিক ডেফিনেশন, মানে যদি বলে কাকে বলে, মিথজীবিতাটা যেমন আমরা একটা কাকে বলে একটা সংজ্ঞা পেলাম, কিছু উদাহরণ পেলাম, সেটা কিন্তু আমরা পরজীবীর ক্ষেত্রে পেলাম না একটা সঠিক সংজ্ঞা। তো সেটা আমি লিখে দিয়েছি, দেখো লিখেছি পরজীবী কাকে বলে আর পরজীবিতা কাকে বলে। কি লিখেছি, যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে, অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি সাধন করে, তাদের পরজীবী বা প্যারাসাইটস বলে, যেমন স্বর্ণলতা, ফিতাকৃমি, গোলকৃমি। ঠিক আছে, এটা হলো একটা সঠিক ডেফিনেশন। পরজীবিতা কাকে বলে, কোন জীবের সজীব পোষকের দেহ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করার পদ্ধতিকে পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে, যেমন উকুন মানুষের মাথায় বাসা বাঁধে ও মাথা থেকে রক্ত শোষণ করে। এই দুটো ডেফিনেশন আমরা কিন্তু মুখস্থ করব। এবার পড়বো এই যে বলেছে দই পাতার জন্য কি কি করা হয়, পরপর লেখো। এটা আমি লিখে দিয়েছি, দেখো লিখে দিয়েছি দই পাতার জন্য কি কি করা হয়। প্রথম কাজ কি, পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। এটা কিন্তু মুখস্থ করব, অবশ্যই মুখস্থ করব। এটা যে তিনটে দেখালাম আমি, এই তিনটে অবশ্যই আমরা কিন্তু মুখস্থ করব। আমরা একদম চ্যাপ্টারের শেষে এসে গেছি। এখানে আমরা রয়েছে অণুজীব বা জীবাণু সম্পর্কে পড়বো। এই অণুজীবটা দইয়ের সাজাতে, এই যে দইয়ের সাজাতে যে আমরা একটা জীবাণুর কথা পড়লাম বা অণুজীবটার কথা পড়লাম, সেই অণুজীবটার পোশাকি নাম অর্থাৎ ভালো নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম ল্যাকটিক অ্যাসিড। আর
আর এই নান পরিবর্তনের জন্যই দুধ কিন্তু দইয়ে পরিণত হয়। তাহলে দুধ থেকে যে দইয়ে পরিণত হচ্ছে তার জন্য দায়ী কে? এই ল্যাক্টোব্যাসিলাস নামে ব্যাকটেরিয়াটা। ঠিক আছে, নেক্সট পাউরুটি তৈরি করার জন্য কোন যে একটা ছত্রাকের প্রয়োজন হয় সেটা কি? এখানটা ভালো করে পড়বো। কি লাগে জানো পাউরুটি তৈরি করতে? ঠিক আছে, উত্তরটা দেখো, ময়দা বা আটা আর জল, আর লাগে ইস্ট। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। ঠিক আছে, এই যে যেটা দাগ দিয়েছে এটা কিন্তু মুখস্থ করব, ওপরের এখানটা মুখস্থ করব, এটাও মুখস্থ করব। আবার নিচে একটা ওষুধ সম্পর্কে লেখা রয়েছে, এটাও আমরা কিন্তু মুখস্থ করব। কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ায় বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকম কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। তাহলে এই জায়গাটাও আমরা কিন্তু মুখস্থ করব, এটাও কিন্তু পরীক্ষা এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।